ওয়েলকাম সকলকে। চ্যানেল আমাদের নতুন, এফোর্টস 100% দিলেও সাফল্য ওই 0.001%। তাই ভিডিও শুরুতেই দর্শকদের অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা ছোট্ট ক্লিক আমাদের অনেকটা মোটিভেশন যোগায় এই ভিডিও গড়ে তোলা। আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, আর তার ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করি। যদি আগের পার্টটা না দেখে থাকেন তবে পারলে পার্ট 1 দেখে তারপরেই পার্ট 2 দেখবেন। দর্শক বন্ধুদের জন্য সুখবর, খুব তাড়াতাড়ি একটা কমপ্লিট কাশ্মীর ঘোরার গাইডলাইন্স আসতে চলেছে আমাদের এই চ্যানেলে। তাই যত তাড়াতাড়ি পারবেন সাবস্ক্রাইব করে নিন। সকাল সকাল জোড়া শালিকটা চলে গেল। আশা করি আজকে ব্যাগ ট্যাগ ভাঙবে না, দেখা যাক বাকি। বুধো আর বুধোর নতুন হেয়ার কালার সবাই দেখতে পাচ্ছ। বুধো এখন ব্যাগে একটা এই পাহাড় থেকে আনা কিছু একটা বাঁধছে। এটাকে লাকি বলে মনে করা হয়, এবং এটাতে কি হয় না, জার্নিটা ভালো হবে এটা মনে করা হয়, বা সবকিছু শুভ হবে এটা মনে করা হয়। কেউ বাইকেও বাঁধে, অনেকে বাইকেই বাঁধা, আমার বাইকেও বাঁধা আছে। তো এখানে বোধো, এই বোধোর নতুন হেয়ার কালার। বোধো একটু কালারটা সম্পর্কে কিছু বলো। হ্যাপি হচ্ছে, আই জাস্ট লাভ মাইসেলফ। কোথা থেকে করালে এটা? কেন আমি দোকানের মোটেই প্রমোশন করবো না, অনেক টাকা লিছে। অনেক টাকা লেগেছে না? কটা ফটো তুলি, চলো। এখন আমরা ঠিক এয়ারপোর্টের গেটে এন্ট্রি করে বসে আছি। এই যে এন্ট্রি চলছে, আমাদের ফ্লাইট এখনো দেরি আছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 7:30, 7:25 মতো। জানি খুব অড লাগছে, কিন্তু ওয়েট কমানোর জন্য এটা করতেই হতো। এটারই ওয়েট আছে 1 কেজি প্রায়, কিছু করার নেই, ওয়েট কমানোর জন্য পরে নিয়েছি। আর এই যে ব্যাকে এও পরে নিয়েছে। হট কেন বিভৎস লাগছে, তবে এয়ারপোর্টের জন্য আমি একটা প্রো টিপস দিচ্ছি, ঠিক আছে? প্রথমে ওয়েট যদি বাড়ি থেকে করে আসতে পারো তো একটা অ্যাপ্রক্স আইডিয়া থাকবে। আর যদি করে না আসতে পারো, ওখানে যাবে, ওয়েট করাবে, ওয়েট করে ধরো 2 কিলো বেশি হচ্ছে, ওখান থেকে ব্যাগে চলে আসবে, ঠিক আছে আমি পরে আসছি। বা ওখানে সাইডে অনেকে খোলে, আমি দেখেছি, এর আগেও দেখেছি। ওখান থেকে ব্যাগে এসে এখানে এসে ব্যাগ লাগেজ খুলবে, যতগুলো পারবে ড্রেস পরে নাও, ভারী ভারী জুতোগুলো পরে নাও, যতগুলো পারবে ভারী ভারী জিনিস হাতে নিয়ে নাও। এই যে একজন সব থেকে ভালো ট্রেকিং করে এয়ারপোর্টে যাচ্ছে, নিয়ে নাও। দেন কি করো, ব্যাগটাকে হালকা করো। তারপরেও যদি মনে হচ্ছে একটু ওয়েট হচ্ছে, আবার ব্যাগে আসো, আবার ব্যাগে এসে দরকার হলে আরেকটা করে নাও, করে নিয়ে কমিয়ে যাও, ওয়েটটা কমিয়ে যাও। আজকে আমার মিশন হচ্ছে আমি 1 টাকাও এক্সট্রা দেবো না লাগেজের জন্য। দেখা যাক চলো। সেরা দেখতে লাগছে। তুতু চলে গেছে, আর আমরাও পেছন 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 যাচ্ছি। দেখা যাক আজকে 1 টাকাও না দিয়ে করা যায় নাকি, কারণ সম্মান তো, মান সম্মান তো চলেই গেছে। আমার মান সম্মান চলে গেছে, লোকে দেখে ভাবছে আমি বোধহয় কোনো কাশ্মীরি। আর এই যে ভারী ভারী জ্যাকেট পরে যাচ্ছি। চলো চলো। লাগেজ ড্রপ করে বোর্ডিং পাস কালেক্ট করে আমরা এগিয়ে চললাম সিকিউরিটি চেকিংয়ের দিকে। এটা ছিল আমার লাইফের সেকেন্ড ফ্লাইট, আর যদি আপনাদেরও ওটা ফার্স্ট ফ্লাইট হয় বা সেকেন্ড ফ্লাইট হয়, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই হাতে অন্তত 1-2 ঘন্টা সময় নিয়েই এয়ারপোর্টের জন্য বেরিয়ে পড়বেন। সামনে যাচ্ছে বোধো। বোধো তো খুশি, কারণ হচ্ছে যদিও আমরা আজকে কিন্তু লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবো না, কারণ আমাদের কার্ড কিন্তু আই থিঙ্ক ডিনাই করবে। বাট বোধ তো খুশি খুশি যাচ্ছে এই কারণে, কারণ আজকে আমি সাকসেসফুলি আমার ট্রিক লাগিয়ে 1 টাকাও ব্যাগের জন্য এক্সট্রা লাগেনি, যেটা কিন্তু আমি এর আগে একাও যখন গেছি তখন কিন্তু সেটা লেগেছে, বাট এইবারে কিন্তু লাগেনি। বোধ খুশি তো? উই আর ফুডি কাপল, সো জার্নি হবে, খাওয়া হবে না সেটা তো হতেই পারে না। সময় যেতে না যেতেই 620 টাকায় চিকেন টিক্কা স্যান্ডউইচ আর একটা জুস দিয়ে একটু চালিয়ে নিলাম আমরা। এটা আর একটা সুগার কেনে, এটা দাম নিয়েছে 680 টাকা, ঠিক আছে? কত? 680, 680। আমি আজকে মানে ক্যাবের সাথে দরদাম করে তুমি এখানে 680 দিয়ে এটা এনেছো?
কিছুক্ষণের মধ্যেই শুরু হলো আমাদের বোর্ডিং। তাই বোর্ডিং পাস হাতে নিয়ে চললাম উড়োজাহাজটির উদ্দেশ্যে। আর আমাদের আজকের এয়ারলাইন্স ছিল ইন্ডিগো এয়ারলাইন্স। দর্শক বন্ধুদের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি ব্যাগেজ অ্যালাওয়েন্স নিয়ে। লাগেজ ওয়েট অ্যাডজাস্ট করার জন্য অলওয়েজ কেবিন ব্যাগ ইউজ করুন, কারণ এতে 7 কেজি প্লাস 3 কেজি মানে আপ টু 10 কেজি অবধি আপনি ক্যারি করতে পারেন। তবে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স যে কেবিন ব্যাগ ওয়েট কখনোই সেভাবে হয় না। তো এক্সট্রা ওয়েটের টাকা আপনাদের অনেকখানি বেঁচে যেতে পারে যদি আপনারা কেবিন ব্যাগকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারেন। আমরা যাচ্ছি দিল্লির জন্য ফ্লাইট নিতে। ওখান থেকে আমাদের কানেক্টেড ফ্লাইটটা আবার 6:20, তাই তো? 6:20 আবার পরের ফ্লাইটটা। তো এটা মোটামুটি হ্যাসেল ফ্রি হয়ে গেছে, লাগেজ নিয়ে কোনো কিছু নেই। তো বোর্ডিং গেটে সিট নাম্বার অনুযায়ী ডাক পেতেই চলে এসে দেখি ঠিক এমন ভিড়। আর সেই ভিড় ঠেলে 2-4টা ফ্লাইট দেখতে দেখতে এগিয়ে চলি আমাদের সিটের উদ্দেশ্যে। তোমার চিন্তা কিসে লাগে? প্রবলেমটা এখানে হচ্ছে সামনের যেগুলো ব্যাগ রাখার জায়গাগুলো লাগেজটা হচ্ছে আমাদের অনেকটা পেছনে নিয়ে চলে গেছে। আমরা তো ক্রুকে বলে দিচ্ছি, জানি না কখন বলবে বা কীভাবে পাবো। ক্যারি ব্যাগ যেগুলো হয়েছিল ওখানে রাখে পার্সোনাল যেগুলো সব করে রাখে, বাট এখানে সবাই সবটাকে ঢুকিয়ে দিয়েছে। আমাদের কোনো রাখার জায়গা নেই। তখন প্রবলেমটা হচ্ছে আমরা ব্যাগ ছাড়াই আছি। দেখলাম ঘড়ির কাঁটা এখন ঠিক 11:40 আর 5 মিনিটের মধ্যে আমাদের ফ্লাইট এখান থেকে ডিপার্চার হয়ে যাবে। दिल्ली पहुंचो कटाय। उड़ान 6E582 में आपका स्वागत है। दिल्ली 2 घंटे और 10 मिनटों की दूरी पर है। आज हमारे एविएटर कप्तान संदीप यादव और सहायक कप्तान अनिरुद्ध है। साथ ही हमारे विमान नंदिता सूजा और मैं अपन आपके मुख्य कर्मी दल हम हिंदी और इंग्लिश बोल सकते हैं। हम में से कुछ बांग्ला और नेपाली भी बोल सकते हैं। आपके सहयोग और विमान कर्मी दल के निर्देशों के पालन से हम इस यात्रा को सुरक्षित और आरामदायक बना पाएंगे। हमें बेहद खुशी এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 11:40, এখন 41-42 হয়ে গেছে। তো আমরা এখানে কলকাতা থেকে আমাদের ফ্লাইট রেডি টেক অফ করার জন্য আমরা বেরিয়ে যাব দিল্লির উদ্দেশ্যে। দিল্লি মোটামুটি ওই ঘন্টা দেড়েক মতো লাগবে, এক্স্যাক্ট টাইমটা আমার ঠিক মনে নেই। আর এখনও তো ইন্ডিগোর এখন সব কিছু বলা চলছে, প্রিকশন বলা চলছে, অর্ধেক আমার মাথায় ঢুকছে অর্ধেক আমার মাথায় ঢুকছে না। যাই হোক, এতটা বুঝতে পারে না তাই। তবে এটা বুঝতে পেরেছি যে অন্য কারো হেল্প করার আগে নিজেরটা করে নিতে। এগুলো বলতে বলতেই আমাদের ফ্লাইট এখন রেডি টেক অফের জন্য এবং রানওয়ে ধরে এগিয়ে চলেছে। তো দিল্লি কটায় নামি আর দিল্লিতে নেমে দেখা হচ্ছে একদম। আর ইনস্ট্রাকশনগুলো তো তখন আমরা শুনতে থাকি, কারণ ইনস্ট্রাকশন নেওয়াটাও জরুরি। रक्षा जैकेट को खुलाने के लिए लाल टैब्स या टैब को ऐसे खींचें और अगेन खुलाने के लिए इन लाल नलियों या नली से हवा भरें।
টেক অফ করে গেছে। এখন মাঝ আকাশেই ফেলা যায় অ্যাজ ইউজুয়াল। উইন্ডো সিটের ভাড়া পে করেও কিন্তু উইন্ডো সিটের পাইনি। বোধহয় এখানে উইন্ডো সিট তাও একটা নয় দুটো এনজয় করছে। দুটো উইন্ডো সিট এনজয় করছে। আমি সেম ভাড়া দিয়ে আমি একটা উইন্ডো সিট পেলাম না। আমার সাজেশন যারা ব্যাচেলার আছে তারা ব্যাচেলার অবস্থাতে যত পারে উইন্ডো সিটের মজা নিক, কারণ পরবর্তীকালে আর উইন্ডো সিট তারা পাবে বলে আমার তো মনে হয় না। আমার মতো উইন্ডো সিট পেতে হবে এরপরে। আমাদের মোটামুটি সাকসেসফুলি টেক অফ তো করে গেছে। এরপরে ল্যান্ড করতে মোটামুটি ঘন্টা দেড়েক বোধহয় ভিডিও বানাবে আর আমি ঘুমিয়ে কাটাবো, কারণ কালকে রাত্রে ঘুম ভালো হয়নি। দিল্লিতে নেমে দেখা হচ্ছে একদম। জয় মাতাজি। জয় মাতাজি। এখানে বোধও বসে আছে। বোধের হাতে এখন আছে কি না কোল্ড ড্রিঙ্কস। বোধ এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এই স্নোক্যাপ মাউন্টেন দেখতে দেখতে ফ্লাইটের মধ্যে থেকে বোধ এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে স্নোক্যাপ মাউন্টেন দেখতে দেখতে ফ্লাইটের মধ্যে থেকে। বাট একটা এক্সপিরিয়েন্স না শেয়ার করলেই নয়। নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা আগে, মানে 11টা 45 আমাদের ফ্লাইট টেক অফ করেছে। এখন প্রায় 1 ঘন্টা হতে যায়। এখন 12টা 45 মতো বাজে। সো অনেকক্ষণ আগে, প্রায় মোটামুটি টেক অফ করার কিছুক্ষণ পরেই আমি জলের জন্য বলেছিলাম যে মিনিমাম কাটসি ম্যানারটুকু থাকে, যেখানে ফ্লাইটে মিনিমাম একটা মানুষের ড্রিঙ্ক করার জন্য জল তো পাওয়া যায়, 1 গ্লাস জল তো দিতেই পারে। তো সেটা চার্জেবল কি নন চার্জেবল সেটা তো আমাকে বলতেই পারতো, বা কিছু ক্লজ থাকলে সেগুলো বলাই যেত। তারা কিন্তু তখন কিছু বলেনি। ইভেন ঠিক 1 ঘন্টা কাটার পর এই মুহূর্তে আমরা কোল্ড ড্রিঙ্কস নিলাম। এই যে কোল্ড ড্রিঙ্কস এইরকম গ্লাসের অর্ধেকটা করে কোল্ড ড্রিঙ্কস, দুটোর দাম হচ্ছে 450। সাথে এরকম দুটো স্মোকড আমন্ড দিয়েছে, জানি না কেমন খেতে, কেটে দেখিনি। আর এটা নিতে গিয়ে এটার অর্ধেকটা করে এটা নিতে গিয়ে তবে আমরা 1 গ্লাস করে জল পেলাম, তাও 1 গ্লাস নয়, হাফ গ্লাস। মানে ইটস এ স্ক্যাম। আর সবথেকে টাকা নিক, যদি সেটা চার্জেবলও হয় সেটা বলা উচিত যে জলটা চার্জেবল, বা আপনি এটা নিলে এর সাথে জল পেতে পারেন, এটা বলা উচিত ছিল মিনিমাম। এটা ইন্ডিগোর অবশ্যই দেখা উচিত। আর এই যে বোধ বাইরের ভিতরে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে, বাইরের ভিউটা হচ্ছে ঠিক ফোনে ধরা পড়ছে না। একটা জিনিস যেটা আমি অ্যাড করতে চাইবো, কলকাতা থেকে জম্মু যাওয়ার সময় একটা সাজেশন যে অলওয়েজ রাইট সাইডে ফ্লাইটের টিকিটটা রাখতে, তাহলে এই রেঞ্জগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। দূরে খুব স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, ফোনে ক্যাপচার করা যাচ্ছে না, বাট এটা খুব স্পষ্টই আছে। তো অলওয়েজ এটা মাথায় রাখবেন যে কলকাতা থেকে যখন আপনারা জম্মুর উদ্দেশ্যে যাচ্ছেন তখন অবশ্যই রাইট সাইডে ফ্লাইটের টিকিটটা কাটবেন। আর ফেরার সময় যেটা হয়, হ্যাঁ অবভিয়াসলি করবেন, ফেরার সময় ঠিক তার উল্টোটা লেফট সাইডে আপনারা সবসময় টিকিটটা রাখবেন। তাহলে আপনারা এই ধরনের স্নো কভার যে মাউন্টেনের রেঞ্জগুলো সেগুলো আপনারা যদি আবহাওয়া ক্লিয়ার থাকে দেখতে পাবেন, যেটা আমরা এখন উপভোগ করতে পারছি। আই থিঙ্ক এটা শুধু শ্রীনগর যাওয়ার ক্ষেত্রে নয়, যদি দিল্লির জন্য ফ্লাইট বুক করে রাইট সাইডের উইন্ডো সিট কাটা হয়, দেন এই স্নো কভার মাউন্টেনগুলো দেখাই যাবে। এখানে ক্যামেরায় হয়তো অতটা ভালো ধরা পড়ছে না, বাট সত্যি অপূর্ব। তো দিল্লিতে ল্যান্ড করে গেছে, প্রথমবার দিল্লিতে। হ্যাঁ, এখন আমরা দিল্লিতে নেমে গেছি।
নেমে আমরা এখন এক্সিটের দিকে যাচ্ছি। তো এখান থেকে যেটা জানলাম যে যেহেতু আমাদের কানেক্টেড ফ্লাইট রয়েছে, এখান থেকে বললো যে আমাদের যে লাগেজগুলো আছে সেটা একদম ফাইনাল ডেস্টিনেশনে গিয়ে আমরা পাবো। আর এখান থেকে বেরোতে বললো, এক্সিট থেকে বেরিয়ে ওখানে শাটেল বাস কাউন্টার হবে, আমরা বোর্ডিং পাসটা দেখালে ওখান থেকে ফ্রি অফ কস্ট বাস পেয়ে যাবো। এটা আমাদেরকে যেতে হবে টার্মিনাল 3-র জন্য। তো দেখা যাক, এখান থেকে যাই আমরা বাইরের দিকে, সোজা যাবো। চলছে না বোধ, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে হয়? এই যে বোধ, এই যে বোধ যাচ্ছে, চলো বোধ খুশি তুমি যাচ্ছ, চলছে বাট খুব স্লো, ওটা দিয়ে যাও কিছুটা এগিয়ে যাবে। বোধ যাচ্ছে সামনে সামনে, এই যে বোধ আমরা যাচ্ছি এক্সিটের দিকে, তারপর শাটেল বাস নেব। টার্মিনাল 2 থেকে আছে না 3 থেকে আছে? টার্মিনাল 3 থেকে আছে। না না, শাটেল বাস এখানে আছে, ওরা টার্মিনাল 3 তে বসছে। ওকে, চলতে থাকো। তো এখানে কলকাতা থেকে একটু দেখতে ভালো। সবার উচিত আগে আগে বাস ধরে এখানে আগে সবটা দেখে নেওয়া। এখানে হারিয়ে গেলে আমার মনে হয় আর খুঁজে পাওয়া যাবে না। যেমন এই যে টুটু, একে আমরা আজকে ইচ্ছে করে হারিয়ে দেবো, দিয়ে একে না নিয়েই আমরা জম্মু যাব। বেচারা, না নতুন জায়গায় পাজল হওয়ার দরকার নেই, কারণ মোটামুটি একে ওকে তাকে জিজ্ঞাসা করে হয়ে যাবে। তবে কি যখন খুব ব্যস্ত থাকবে সেই সময় কেউ অ্যান্সার করবে কি না সবটা দেখতে পাওয়া, এইটা একটু ম্যাটার। এই যে ইন্টার টার্মিনাল শাটেল, মেবি এখান থেকে কোনো একটা টিকিট দেবে। এই যে তুই তো টিকিট নিতে গেছে। আমরা আছি দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এইখানে আমরা শাটল বাসের কাউন্টারে, এইখান থেকে শাটল বাসের যে টিকিটগুলো মানে টার্মিনাল ইন্টার যে টার্মিনালগুলো আছে সেগুলো চেঞ্জ করার জন্য এইখান থেকে একটা টোকেন কালেক্ট করতে হয়। তারটা হচ্ছে এই যে শাটল বাসের টোকেন একটা আমার কাছে থাকবে, আর একটা হচ্ছে বাসের যে কন্ডাক্টর থাকবে তাকে দিতে হয়। তো আর এখানে যেটা নিয়ম, আমি কোথা থেকে আসছি, যখন ইন্টারনাল চেঞ্জ তখনই হচ্ছে, তার মানে আমি অলরেডি কোথাও থেকে জার্নি করে আসছি। তো এখানে এসে আবার কোথাও একটা জার্নি করার জন্য আমি টার্মিনালটা চেঞ্জ করবো। তো সেক্ষেত্রে কি করতে হচ্ছে না, সেক্ষেত্রে আমি যেখান থেকে আসছি সেখানে বোর্ডিং পাসটাও দেখাতে হচ্ছে, এবং আমার পরবর্তী যেটা ফ্লাইট আছে ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকেরই বোর্ডিং পাস দেখাতে হবে। তো ওরা এরকম একটা করে টোকেন দিয়ে দেবে, এটা বাস কতক্ষণ আসবে এখানে ওয়েট করতে হবে, বাস যখন আসবে তখন ওরা পরের টার্মিনালে নিয়ে যাবে। এবং সেটা কিন্তু একটা রাশও থাকতে পারে। এই যে বাস এসে গেছে, এখন এই যে এখান থেকে আমরা এখন যাব পরের টার্মিনাল। তো টার্মিনাল 3-তে গিয়ে দেখা হচ্ছে। নামার পরে এই যে এখানে আমাদেরকে নামালো, তারপর এই একটা ক্যাফেতে আমি একটা চিজ গার্লিক টোস্ট আর একটা পালপি অরেঞ্জ নিলাম। এবার খেয়ে আমরা যাব। ওয়াও, এখানে কেউ ফুল নিয়ে অপেক্ষা করছে কাউকে গ্রিটিংস করার জন্যে। গার্লিক ব্রেডের সাথে পালপি অরেঞ্জ দিয়ে দিল্লি এয়ারপোর্টে আমরা আমাদের লাঞ্চটা সেরেই ফেললাম। যাচ্ছে এবার দিল্লিতে, হারিয়ে গেছে। আমি বললাম একদিক দিয়ে যেতে, তাও সে গেল না, আমার কথার বাইরে হাঁটতিছে। দেখা যাক, আমরা জানি না কোথায় আসছি, বুঝতে পারছি না, শুধু উঠেই আসছি।
আর কোন দিকে যেতে হবে কিছুই বুঝতে পারছি না। তো ভুল করে ইন্টারন্যাশনাল ডিপারচারে ঢুকে গেছে। তো ভুলে গেছিলো কাশ্মীরটা ইন্ডিয়ার মধ্যেই, পাকিস্তানে নয়। তো ভুল করে ভেবেছিল পাকিস্তানের আন্ডারে, তাই তো ইন্টারন্যাশনালে ঢুকে গেছিলো। কত রকমের ফ্লাইট আছে, কত নতুন নতুন ড্রেস। ছুটবে কোথায়, কোথায় টাইম নিয়ে আসতে হবে, এখানে এলে টাইম নিয়ে আসতে হবে। তো বলছে নাকি কলকাতার তার পছন্দ নয়, সে নাকি দিল্লি থেকেই যাবে। কারণ এরকম হাঁটলে, এই যে জয় মাতাজি, এখন থেকে ট্রেক আমাদের স্টার্ট এখানেই। এখানে মানি এক্সচেঞ্জ হচ্ছে, মালদ্বীপান রুপিয়া, এখানে মালদ্বীপসেরও টাকা পাওয়া যায়। তুই তো কিছু বলতে চাও? এটা এই যে ডোমেস্টিক ডিপারচার, এই যে জোন 3, আর এই যে কবে ভেবেছিলে খাবে, কবে খাচ্ছ প্লিজ বলো। মধ্যবিত্ত বলো। একদম বাগডোগরা থেকে ফ্লাইট নিলে কেন? এই গ্লাসটার দাম 536 টাকা। কি অ্যাড করলাম আমি তো মেনু কিছুই বুঝতে পারিনি, যা যা আমাকে বলেছে আমি বলেছি ইয়েস। डबल चीज सर क्रीम देना है सर कौन सा साइज और देखते পাচ্ছি বড়টা দেখাচ্ছে কি ভেঙ্কি না কিছু একটা দেখাচ্ছে ও নামটাও মনে নেই সরি যদি আমি ভুল বলি তো সেটা জি ইয়েস ডান দিয়ে তারপরে দেখলাম 536 টাকা বিল করলো টেস্ট কেমন তবে এটা একটা ব্যাপার এখন এটা রিয়েলাইজ করতে পারছি যে ওয়াই স্টার ও এনে একটা ভালো হাজব্যান্ডের লক্ষণ একটাই নিয়েছে বাট বউয়ের নাম লিখেছে নিজের নাম লিখেনি না না বিলটা তোমার কাছ থেকে বই জন্য তো দিল্লিতে স্টারবাকস খেলাম এবার আমরা এখান থেকেই চলে যাব তো খুব চিন্তায় পড়ে গেছে কটায় পৌঁছাবে আমাকে ভাবতে হচ্ছে না ওখানে হ্যাপিনেস ইজ তো তোর ছুটিটা অ্যাপ্রুভ হয়েছে এখন ছাড়ছি নি কেউ নজর দিতে পারবে নি আমি ছুটি নেই তো নিজের ছুটি কোনো ছুটিতেই নেই তুই পারলে কি হেডকোয়ার্টারকে শিলিগুড়ি এখন একটু কিছুদিনের জন্য শ্রীনগর শিফট করবে আমি কাজই করি না এখন বসে আছি আমরা দুজনেই দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টার্মিনাল 3 তে ওই যে 7 এখান থেকে আমাদের ফ্লাইট ডিপারচারের কথা আছে এই জন্য আমরা ওয়েট করছি আর আমাদের টাইম আছে ফ্লাইটের এখান থেকে 6:10 আর এখান থেকে চেক ইন প্রসেস বোর্ডিং প্রসেস শুরু হয়ে যাবে মোটামুটি 5:10 5টা নাগাদ থেকে শুরু হয়ে যাবে আর একটু পরে 5টা আমরা এখান থেকে যাবো এবার আমাদের বহু প্রতীক্ষিত একটা ট্রিপ কাশ্মীরের উদ্দেশ্যে এখান থেকে আমরা যেটা প্ল্যান হয়েছিল 2024 জানুয়ারিতে প্ল্যান হয়েছিল তখন আমরা আমাদের মানালি ট্রিপসে ফিরছিলাম এবার এখানে একটা মজার ব্যাপার আছে আমি যেদিন মানালি ট্রিপ থেকে বাড়ি এসেছিলাম আমার আগে থেকেই পোস্টপেডের কানেকশানটা আমি ট্রেনে বুক করে রেখেছিলাম তো ওই দিনকেই বাড়ি এসেই আমাকে পোস্টপেডের কানেকশানটা দিতে এসেছিলাম এবং আমি পোস্টপেডের কানেকশানটা নিয়েছিলাম দীর্ঘ 1 বছর ধরে পোস্টপেডের কানেকশানের বিল দিতে দিতে আমার পকেট খালি হয়ে গেছে কিন্তু কাশ্মীর ট্রিপ এসে আজকে প্ল্যান হচ্ছে এবং আমরা এখন যাবো তাও জানি না পোস্টপেড চলবে কিনা তাই আমি অল্টারনেট আর একটা পোস্টপেড সিম নিয়ে গেছি তো যারা কাশ্মীর যাবে বা মানে ওখানে গিয়ে তো সিম পেয়েই যাবে পোস্টপেড কানেকশন বাট সেক্ষেত্রে কী হবে আপনাদের এক্সিস্টিং নাম্বারটা কিন্তু অফ হয়ে যাবে কোনো যদি ওটিপি লাগে সেক্ষেত্রে একটু ইস্যু হতে পারে তাই আমি সাজেস্ট করতে পারি এখান থেকে মোটামুটি 1 সপ্তাহ 10 দিন আগে একটা পোস্টপেড কানেকশানের রিকোয়েস্ট করলে যে কোনো যেটা অপারেটর আছে ভোডাফোন এয়ারটেল জিও তো ওখানে অপারেটরে গিয়ে রিকোয়েস্ট করলে ওদের থেকেই করিয়ে দেবে আর এটা 7 দিনের মধ্যে প্রসেস হয়ে যাবে আবার ফিরে এসে আপনারা দরকার হলে প্রিপেডে করে নিতে পারবেন যেটা আমি একটা কাজের সিম করতেই হয়েছে আর একটা আগে থেকে করা ছিল বোধ সিমটা অফ হয়ে যাবে ওখানে গিয়ে টাইম মতো হবে আশা করছি একটা সেফ জার্নি হবে
10 দিনের জন্য একদম কোনো জায়গার সাথে কানেক্ট রাখতে চাচ্ছি না, কাউকে কোনো স্ট্যাটাস দিতে যাচ্ছি না, একদিন পরে পরে। ঠিক আছে, কালকে তাহলে আমাদের কি প্ল্যান আছে পরে বলবো নাকি? শুধু জয় মাতা। জয় মাতা। যারা এই শ্রীনগর মানে দিল্লি, আমার মনে হচ্ছে যে দিল্লি এয়ারপোর্টের বারবার গেট চেঞ্জ করা, গেট সাফেল করানো এগুলো হতে থাকে। যেমন আমাদের 27A ছিল, এখন আবার হঠাৎ করে মেসেজ এলো 32B। 32B তো আবার যাচ্ছি। টেম্পারেচারের টাইম প্রায় 30 মিনিট ডিলে হয়েছিল, যেটা দিল্লি এয়ারপোর্টে টোটালি নর্মাল। ভেরি ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। এই যে বিস্তারা দাঁড়িয়ে আছে, তো তোর পছন্দের বিস্তারা দাঁড়িয়ে আছে। ওটা লেট হতো না কি আছে? হ্যাঁ ওটা লেট করতে না কি আছে? না, দিল্লিতে আছে মানে লেটই করবো। আমার উইন্ডো সিট কোথায়? তুমি বিবাহিত। তো এখন হচ্ছে দিল্লি এয়ারপোর্টে। এখান থেকে আমাদের চলে যাওয়ার কথা 6:10-এ ফ্লাইট ছাড়ার কথা, ফ্লাইট ডিলে। পরের শিডিউল যে টাইম দিয়েছিল সেটা হচ্ছে 6:40, সেটাও বাট ইটস অলরেডি 6:40 পেরিয়ে গেছে, এখনও বোর্ডিং চলছে। দেখা যাক কটায় ছাড়ে। তো আমাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা কিছুটা চেঞ্জ হবে। যে প্ল্যানটা কী ছিল, কী চেঞ্জ হলো সেটা পরে বলবো, চেঞ্জ করতে হবে। বাট আমরা গিয়ে ট্রাই করবো, একবার ট্রাই করে দেখবো। তো আমার একটা রিস্ক লাগছে যে ওখান থেকে আমরা ক্যাব পাবো কিনা, বা ক্যাবে কতটা টাইম লাগবে হোটেল পৌঁছতে। দেখা যাক, ওখানে গিয়ে কথা হবে। এখন মোটামুটি বসে গেছি সাকসেসফুলি, এবারে ভালোভাবে আমরা বসে দিয়েছি এবং ব্যাগগুলো আমাদের কাছে রয়েছে। এটা একটা ভালো ব্যাপার, কারণ ব্যাগগুলো আগেরবারে অনেকটা পেছনে চলে গেছিলো, তাই ওই জন্য আমাদেরকে বেরোনোর সময় অনেকটা কষ্ট বেগ পেতে হয়েছে। বাট ব্যাগগুলো এখন আমাদের কাছাকাছি ওপরে, মাথার ওপরে রেখেছি। যে বোধ ওয়েট করছে ফ্লাইটটা ওঠার জন্য। দেখা যাক। নাইট ভিউ আমার ফার্স্ট নাইট, বোধের ফার্স্ট নাইট ভিউ। আমি এর আগে দুবার এসেছি, একবার মুম্বাই থেকে, একবার আহমেদাবাদ থেকে। তো নাইটে ছিল। দেখা যাক কেমন হয়, বোধের কেমন লাগে, বোধ তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে। তো এত এয়ার হোস্টেসের দিকে কেন তাকাচ্ছে আমি বুঝতে পারছি না, কি এত বোঝার চেষ্টা করছে। কিছু বুঝতে পারছি না কি বলছে। তোকে বুঝতে তো বলিনি, আমি প্রচুর টেনশনে আছি আমার ব্যাগটা আদৌ পাবো কিনা। আসার আগের দিন একটা দুটো আমরা রিল দেখেছিলাম যেখানে ব্যাগ হারিয়ে গেছে, কেউ একটা মালদ্বীপ হানিমুন করতে গেছে, তারপরে ট্রলি হারিয়ে গেছে। ল্যান্ড করলাম জম্মু এয়ারপোর্টে, আর মাতার কৃপায় ব্যাগগুলোও পেলাম ঠিকঠাক। আজকের পর্বে এটুকুই, তবে এক অনন্য ট্রেকের গল্প নিয়ে আসছি আগামী পর্বে। ততক্ষণের জন্য সবাই সাবস্ক্রাইব আর লাইক করে ভিডিওটা প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন, আর কমেন্ট করে জানান কেমন লাগলো এই টোটালি আনকাট ভিডিওটা। জয় মাতাজি।